প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো কোভিড-19 এই মহামারীতে আমরা সবাই স্কুল থেকে দূরে আছি, তাই না? তো এখন স্কুল থেকে দূরে থাকলেও আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে আছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের পড়ালেখা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে আমি তোমাদের সাথে প্রথম একটি ক্লাস শুরু করতে চাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে দেখবে। কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে। সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয় তোমরা নিশ্চয়ই আমাকে অনেকেই চেনো, যারা চেনো না তাদের জন্য আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ, সহকারী শিক্ষক, নোয়াখালী উচ্চ বিদ্যালয়, নোয়াখালী থেকে। চলো আমরা যে অবস্থা আছি 1 মিনিটের জন্য একটু দাঁড়িয়ে আমরা আমাদের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নিয়ে, এবং বাংলা সাহিত্যের গদ্য অংশ থেকে একটা ছোট গল্প নিয়ে আমরা আলোচনা করব। সেই ছোট গল্পটা কি সেটা আমরা পরে বলছি। একটু ছবিগুলো লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ কানে শুনতে পান না, আর একজন মানুষ চোখে দেখতে পায় না, আর একজন হাত না থাকার কারণে পা দিয়ে লিখতেছে। কিছু মানুষ দেখছি হাত পায়ের অবস্থা অন্যরকম, আর আরো একজন দেখছি যে দেখতে পায় না কিন্তু ল্যাপটপ ব্যবহার করছে। যাই হোক, আমরা এই ছবিগুলো দিয়ে বোঝাতে চেয়েছি এখানে বিভিন্ন প্রতিবন্ধী মানুষ আছে। যারা কানে শুনতে পায় না তাদেরকে বলি আমরা শ্রবণ প্রতিবন্ধী, যারা চোখে দেখতে পায় না তাদেরকে বলি দৃষ্টি প্রতিবন্ধী, যারা শারীরিক বিভিন্ন ত্রুটি আছে তাদেরকে বলি শারীরিক প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না আমরা তাদেরকে বলি বাক প্রতিবন্ধী। তো আমরা ছবিগুলো দেখে বুঝতে পারছি যে আমরা প্রতিবন্ধী বিষয়ে কোনো একটা বিষয় আমরা আলোচনা করবো হয়তো। যাই হোক, আরেকটা সংবাদ আমরা পড়ি। এখানে একটু যদি তোমরা দেখো, আমি তোমাদের জন্য হাইলাইট করে দিয়েছি। বাক প্রতিবন্ধী মাঝুমা উচ্চশিক্ষা নিতে চায়। আমরা যদি ছবির দিকে তাকাই, এখানে দেখো একটা মেয়ে, ফুটফুটে একটা মেয়ে, সে কথা বলতে পারে না, কিন্তু খবর দেখলাম সে ভালো রেজাল্ট করেছে এবং তার আশা আছে সে উচ্চশিক্ষা নিতে চায়। তো আমরা দেখতে পেলাম একটা বাক প্রতিবন্ধী। আর একটা ছবি দেখি, আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ কিছু লিখে বোঝানোর চেষ্টা করছে। তাহলে কেন এই কাজটা? নিশ্চয়ই তিনি কথা বলতে পারেন না। যেহেতু তিনি কথা বলতে পারেন না, তাই তিনি লিখে প্রকাশ করলেন, অর্থাৎ তিনি বাক প্রতিবন্ধী। আজকের পাঠ আমাদের শুভা। নিশ্চয়ই তোমরা নবম দশম শ্রেণী যারা আছো নিশ্চয়ই একবার পড়া হয়েছে বইতে শুভা গল্পটা। তোমরা হয়তো ভালো জানো, ভালোভাবে পড়ছো। আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। তো শুভা গল্পটি রচয়িতাকে তোমরা নিশ্চয় জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ। তো এই শুভা গল্প, আজকের এই পাঠটা পড়ে আমরা কি শিখতে পারবো? এক নজর আমরা দেখি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবো, নতুন কিছু শব্দের অর্থ লিখতে পারবো, প্রতিবন্ধী মানুষদের জন্য অন্তরে মমত্ববোধ জাগ্রত করতে পারবো। আমরা যেন তাদেরকে অবহেলা না করি, সেজন্য আমরা অন্তরে মমত্ববোধ ধারণ করব। চলো আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানি। আমরা ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক পড়ছি, তবুও আমরা নতুনভাবে একটু দেখি একেবারে সংক্ষেপে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম অনেকে জানে। কত তারিখ? 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ এবং 7 মে 1861 খ্রিস্টাব্দ। তিনি কলকাতার জন্মগ্রহণ করেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। আমরা অনেক বিস্তারিত বইতে পাবো, আমি এখানে সংক্ষেপে আমাদেরকে পরিচয় দেব। শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। প্রথম কাব্য
তিনি বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা লাভ না করলেও তার ঐশ্বরিক মেধা ছিল। তিনি অল্প বয়সেই কাব্য রচনা শুরু করেন, মাত্র 15 বছর বয়সে। 15 বছর বয়সে বনফুল কাব্য দিয়ে তিনি যাত্রা শুরু করেন। এখন এখানে আমি 1876 সাল উল্লেখ করে দিলাম, অর্থাৎ তার জন্মসালের সাথে 15 যোগ করলে 1876 হয়। এইটা এই জন্য দিলাম যে বিভিন্ন পরীক্ষায় হয়তো এমন প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কাব্য লেখেন। তোমরা বলতে পারবে 15 বছর। যদি প্রশ্ন হয় যে কত সালে তিনি প্রথম কাব্য রচনা করেন, তখন হয়তো আমরা একটু কনফিউশনে থাকি। সেজন্য আমি এখানে উল্লেখ করে দিলাম। ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম রচনা করেন তখন তিনি কিন্তু তার নাম ব্যবহার করেন নাই। তিনি ব্যবহার করতেন ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর তার একটা ছদ্মনাম, তার একটা উপাধি ছিল। আমরা সবাই তাকে চিনি এক নামে। কি সেটা? বিশ্বকবি। ধন্যবাদ। নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমরা জানি। তো কত সালে? 1913 সালে। কত বছর বয়সে? 52 বছর বয়সে, গীতাঞ্জলি কাব্যের জন্য। ধন্যবাদ। এই হলো নোবেল পুরস্কার। আমরা হয়তো কখনো দেখি নাই, একটা মেডেল। নোবেল পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেলের নামানুসারে। আলফ্রেড নোবেল সম্পর্কে তোমরা উইকিপিডিয়াতে সার্চ দিলেই বিস্তারিত পাবে, আমি সেদিকে আলোচনা নেব না। নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথের অসংখ্য রচনাবলী আছে, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। তো সুতরাং তার অনেক রচনার মধ্যে আমরা এখানে আমাদের বইয়ের আলোকে অল্প কিছু তুলে ধরলাম তোমাদের সামনে। মানসী, সোনার তরী, চিত্রা ইত্যাদি ইত্যাদি। মৃত্যু 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ এবং 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ। তোমরা যারা আসো অনলাইনে, ইচ্ছা করলে এটাকে একটা স্ন্যাপ নিয়ে নিতে পারো, যেটাকে আমরা স্ক্রিনশট বলি, নিয়ে নিতে পারো। সংক্ষেপে আর পরিচয়টা সবসময় চোখের নজরে থাকবে, তোমাদের চোখে থাকবে, মোবাইলে বেশি থাকবে। এবার আমরা একটু পাঠটা পড়বো। আমি জানি ইতিমধ্যে তোমরা নবম দশমে যারা আছো ইতিমধ্যে পড়ে ফেলছো। তো পড়া শেষ হলে তোমরা ছবির সাথে, তোমাদের পাঠের সাথে মিলিয়ে নিবে। কিছু ছবি দেখাচ্ছি, দেখো। এখানে আমি বিভিন্ন ছবি ব্যবহার করেছি, এখানে বোঝানোর চেষ্টা করেছি। এই যে ছবিটা দেখছো, এটা বোঝানোর চেষ্টা করেছি। ওখানে বলা আছে যে সুগার ডাগর ডাগর দুটি চোখ ছিল, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট ডাগর ডাগর দুটি চোখ। এই ঠোঁট দিয়ে বোঝাতে চেয়েছি, সেখানে বলা আছে যে সুগার কচি কিশলয়ের মধ্যে তার ঠোঁট দুটো, নরম দুটি ঠোঁট আছে। এখানে বুঝাতে চেয়েছি সুগাকে তার সমবয়সীরা এড়িয়ে চলতো, সুগার সবার সাথে খেলতে চেষ্টা করতো কিন্তু পারত না। এই ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে বলা আছে সুবাদের গ্রামের নাম চণ্ডীপুর এবং তার পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে। আমি সেটা দেখানোর জন্য এই চিত্রটি ব্যবহার করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এই চিত্র দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে বইতে বলা আছে যে সুবাদের বাড়িটা একেবারে নদীর উপরে, অর্থাৎ নদীর কিনারে ঘেঁষেই তাদের বাড়িটা। আমি জাস্ট এই বাড়ি সুবাদের বাড়ি তা বলছি না, কিন্তু এইভাবে নদীর উপরে বলতে এইরকম। দেখো ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? কোথাও মিল আছে? আমি জানি অনেকে হয়তো ধরতে পারছো, অনেকে হয়তো পারছো না। আমি সবার জন্য বলছি, ছবিগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি সুবাদের পারিবারিক সচ্ছলতার অবস্থা। আটচালা ঘর ছিল, গোয়াল ঘর ছিল, ঢিকিশালা ছিল। অর্থাৎ তার বাবার অবস্থা মোটামুটি সচ্ছল, উচ্চবিত্ত না কিন্তু সচ্ছল ছিল। এরপরে আমি বুঝাতে চেয়েছি পাঠের কোথাও তুমি পাবা যে সুবা নির্জন দুপুরের মতোই, নির্জন প্রকৃতি যেমন নিস্তব্ধ, সুবাও তেমন। এই নির্জন দুপুরের সাথে তুলনা করার জন্য নির্জন দুপুরের একটা চিত্র তোমাদেরকে দেখানো হয়েছে। নির্জন দুপুরে সুবা নদীর ধারে এসে বসে থাকতো তেঁতুল তলায়। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে এইভাবেই নদীর পাশে এসে বসে থাকতো। নিচে আমরা দুটি গাভী দেখতে পাচ্ছি, এই গাভী সুবাদের গাভী ছিল দুটো, সর্বশী এবং পাঙ্গুলি। সুবার সাথে যাদের সখ্যতা ছিল সেটা বোঝানোর জন্য আমি এই চিত্র দুটি ব্যবহার করেছি। এই দুটি গাভী সুবার এই দুটি বন্ধু ছাড়াও আরো বন্ধু ছিল। এইরকম বিড়াল শাবক ছিল একটা, যে সুবার কোলে সবসময় বসে থাকতো। আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও আরেকটা বন্ধু ছিল,
ছাগলছানা। তার সাথে সুগার এমন কোনো স্মৃতি নেই যেটার জন্য আমি ছবি ব্যবহার করে নেই, কিন্তু বেড়াল শাবক এবং গাভীদের সাথে সুগার স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে শুভা গল্প উল্লেখ করেছেন, সেজন্য চিত্রগুলো দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো দেখার সাথে সাথেই মাছ ধরার চিত্র। এই কাজটা করতো শুভা গল্পের গোসাইদের ছোট ছেলে প্রতাপ। সে ছিল অকর্মণ্য, সবসময় ঘুরে বেড়াতো। অবশ্য বেশিরভাগ সময় তার মাছ ধরাতে কাটতো। সে সময় পাস করার জন্য মাছ ধরতে বেশি নদীতে মাছ ধরতো। সুভা আড়ালে বসে ওই নদীর পাড়েই তেঁতুল তলায় বসে প্রতাপের মাছ ধরা দেখত। এই প্রতাপকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর নাম দিয়েছেন, সরকারি লোক বলেছেন। তিনি বলেছেন যে শহরে যেমন দু একটা বাগান থাকা দরকার মানুষের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য, সেরকম গ্রামেও বা প্রত্যেক সমাজেও দু একটা সরকারি লোক মানে অকর্মণ্য লোক থাকা দরকার। কারণ এদেরকে বিপদে আপদে এদেরকে পাওয়া যায়। কেন পাওয়া যায়? এদের কোনো কাজ থাকে না বলে মানুষ এদেরকে বলে যে তো কোনো কাজ নেই, একে দিয়ে কাজ করানো যাবে। হ্যাঁ, প্রতাপ মাছ ধরতো এবং পাশে একটা গাছ দেখতে পাচ্ছি আমরা। এই ছবিটা যে সেই দৃশ্য তা না, তবে তার সাথে তুলনা করছি যে প্রতাপ মাছ ধরছে, ছিপ পেলে মাছ ধরে, শুভা পাশে তেঁতুল তলায় বসে দেখতো। এবং শুভার একটা স্বপ্ন ছিল এই প্রতাপকে নিয়ে। সে চাইতো সে যেন জলকুমারী হয়। হ্যাঁ, এইরকম একটা জলকুমারী হয়। জলকুমারী হয়ে সে চাইতো যে প্রতাপকে চমকে দেওয়ার জন্য, তাই না? বিস্তারিত পাঠ্য বই আছে, নিশ্চয়ই তোমরা পড়ছো। আমি তোমাদেরকে সামারি সারাংশ দিচ্ছি। তো সুগার স্বপ্ন ছিল জলকুমারী হয়ে প্রতাপকে চমকে দেওয়া। এটা মনে রাখবে, পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু থাকে। অনেকেই লেখো রাজকুমারী, রাজকুমারী না, জলকুমারী বলছে। পাতালপুরী রাজকন্যা সেটা বলা যেতে পারে, পাতালপুরী রাজকন্যা আছে বইতে। এই ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে সর্বশেষ সুগার জীবদ্দশার একেবারে পরিণতির দিকে এসে আমরা দেখলাম যে সুবা প্রকৃতিতে এসে জ্যোৎস্না রাতে যখন তাকে কলকাতায় তার বাবা নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বা নিয়ে যাবে, সেই সময় তার আগের রাত্রে সুবা নির্জন প্রকৃতিতে এসে জ্যোৎস্না রাতে সে প্রকৃতিকে বলছিল, আমাকে যাইতে দিও না, আমাকে তুমি যাইতে দিও না মা। এই আমাকে তুমি যাইতে দিও না মা বলছে কিন্তু প্রকৃতিকে, তার মাকে না। এটা দিয়ে আমি সুবার গল্পের পরিণতিটা বোঝানোর চেষ্টা করেছি। তো চলো আমরা নতুন কিছু শব্দ শিখি। কিশলয় আমি দেখাইছিলাম তোমাদেরকে, দেখিয়েছিলাম যে কিশলয় কি, নতুন গাছের নতুন পাতা। হ্যাঁ, অনিমেষ মানে কি বলতে, অনিমেষ বলতে কি বুঝবো আমরা? অপলক তাকিয়ে থাকা। হ্যাঁ, এইভাবে অপলক তাকিয়ে থাকা, পলকহীন ভাবে। বিজন মূর্তি নির্জন, যেখানে কোনো জনমানুষ নেই, এরকম শূন্য নির্জন অবস্থা। তন্নি একটা শব্দ আছে বইতে। তন্নি শব্দের অর্থ এইরকম একটা মানুষ। কিরকম? একটু ক্ষীণ এবং সুঠাম দেহ, সুগঠিত, সুঠাম না, সুগঠিত অঙ্গ বিশিষ্ট। তো আমরা নতুন 4টা শব্দ শিখলাম, অবশ্যই মনে রাখবে, এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই একটা স্ন্যাপ নিয়ে নেবে। আবারও সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে অংশগ্রহণ করার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই এই পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে বাসায় থাকো, নিরাপদে থাকো, দেশটাকে ভালো রাখো, আড্ডাবাজিতে যাইবা না, বিশেষ করে ছেলেরা যারা আছো তোমরা কোথাও বের হবে না, বাসায় থাকবে, পড়াশোনা করবে। কারণ এই পরিস্থিতির পরপরই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। মনে রাখতে হবে তোমরা এসএসসি ব্যাচ 2021। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।